আহ করে একটা চিৎকার করছে। পরে যখন ওর দিকে তাকালাম দেখি যে ওর পা থেকে একদম এইভাবে রক্ত ঝরতেছে। এখন একদম নিস্তব্ধ, মানে কোনো কথা নাই। ইভেন মনে হয় যে রাস্তাটাও মানে কথা বলে না। অনেক স্বপ্নই তো ছিল ভাই, সব স্বপ্ন ভেঙে গেছে। কোনো কথা আমার ছেলেটা বলতেছে আম্মু কি করব, ও বসে থেকে ঘুমাই পড়ছে, কি করব আমি, যাবির তো নাই। দ্রোহের যাত্রা, বিজয় উল্লাস, যেন নতুন এক বাংলাদেশ। উচ্ছ্বসিত মানুষের স্রোত সব প্রান্ত থেকে যেন আছড়ে পড়ছে গণভবনের দিকে। পাঁচ তারিখ বিকেলে যাওয়ার কারণ হলো যে বেশ কিছুদিন যাবতই এই যে ছাত্র আন্দোলন হচ্ছে, এগুলো আমার মেয়ে, বিশেষ করে বড় মেয়েটা তো কলেজে পড়ে, তো যার কারণে তার বন্ধুবান্ধব ওখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে যাচ্ছে, তো ওর মন চায় বারে বারে যাওয়ার জন্য। আমার ভাতিজি একজন আছে, ও কলেজে পড়ে, আর দুইজন চুপি চুপি বাসা থেকে বের হয়ে যায়, আপনার পানি কিনে নিয়ে যায়, সিঙ্গারা কিনে নিয়ে যায় ওই ছাত্রদের খাওয়ানোর জন্য। তো ওদের ভিতরে এই কাজটা করতেছিল যে আমরা সরাসরি রাস্তায় না থাকতে পারি, অন্তত এইভাবে হেল্প করি, এই একটা তাদের ভিতরে একটা মটো ছিল। তো এইভাবে করতে করতে যখন 5 তারিখ আগের দিন রাতের বেলা আমার এই ছেলে, ছোট ছেলে বলতেছে যে শহীদ হলো, সে বারবারই বলতেছে আমি আন্দোলনে যাব। তখন আমি রাতের বেলা মোটামুটি তাকে একটা ধমকি দিচ্ছি, দিয়ে তাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা করছি। সকালবেলা উঠে আমি অবশ্য বেশিক্ষণ ছিলাম না, সকালে আমি বেরিয়ে গেছিলাম। তখন এই বাইরে যাওয়ার জন্য সে আবারও, আর বাসার সবাই ফ্যামিলির একদম সবাই, আমার ছোটো ভাইরা, তাদের ওয়াইফ, আমার মেয়ে, ভাতিজি, সবাই একসাথে গেল ওখানে। যে লং মার্চের কথা বলা হচ্ছিল, সকাল তারা যাবে করতে করতে তারা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে গেল আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো ওই যে হাসিনা তারা যখন শুনলো যে সে পদত্যাগ করতে যাচ্ছে, তখন তো একটা উল্লাস, এই উল্লাসের মধ্যেই তারা ওখানে গেল, এই জসিমউদ্দিনের যে মেইন রোড, ওই মেইন রোডে। তো আমি তখনও বাসায় ছিলাম, কিছু আড্ডাতে ছিলাম। তখন আমার ওয়াইফ আমাকে ফোন করে বলতেছে যে 71 তো বিজয় দেখো নাই, এটা এসে দেখে যাও। ওখানে যাওয়ার পর আসলে পরিস্থিতিটা এমন ছিল যে আমরা আসলে ভুলেই গেলাম যে আমরা আবার মানে ব্যাক করবো, ওখানে যে ব্যাক করার কথা ভুলেই গেলাম। সবাই, ইভেন ওর ফ্রেন্ডরা, ওর কাকুর ফ্রেন্ডরা, চাচুর ফ্রেন্ডরা, সবাই সবার ফ্যামিলি নিয়ে চলো ওখানে। কিন্তু আমরা ওই আমার ছোটো ভাইয়ের বাচ্চাটাকে নিয়ে যাইনি, ওকে বলছে, ওকে পরে ওর মেজো চাচু আর মেজো চাচি, ওরা দুইজন ওকে নিয়ে গেল, মানে সবাই পুরো হোল ফ্যামিলি, আমাদের ভাড়াটিয়ারা সহ পুরো বাড়ি খালি হয়ে গেছে, সবাই আমরা ওইখানেই ছিলাম। ওর বাবাকে তখন আমি ফোন দিলাম যে দেখো তুমি তো বাসায় বসে আছো, এখানে তো এমন দৃশ্য, তুমি প্রজন্ম চলে যাবে, তুমি এই দৃশ্য দেখবা না, আসো দেখে যাও। ও তখন আসলো, আসার পর বাচ্চাদেরকে নিয়ে ওখানে যে একটা ওভারব্রিজ আছে ওখানে বসেছিল। আমি বলতেছিলাম যে তারপর অনেকক্ষণ হয়ে গেছে, 3টা সাড়ে 3টা বেজে গেছে তখন। তারপর আমি বলছি যে হ্যাঁ বেজে গেছে, আমি বলছি যে এবার নামো, আমরা চলে যাই, আর ভালো লাগছে না। তো আমরা তো ওই ব্রিজের উপরে, একটা নির্মাণাধীন একটা ব্রিজ, লোহার ব্রিজ, ওটার উপরে আমরা বসাচ্ছিলাম, আমার 2 ছেলে, আমার ভাতিজা এবং আমি। ওদেরকে আমি উপরে উঠাই নিছি। তো উপর থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগতেছিল, মানুষ, এত হাজার হাজার মানুষ যাচ্ছে। হঠাৎ করেই এই সাউন্ড গ্রেনেড, এটা তো আমি গুলির শব্দ আর সাউন্ড গ্রেনেড তো বোঝা যায়, এই আপনার থেকে উত্তর দিক থেকে যে একটা ফ্লাইওভার আছে, যে ওখান থেকে দেখি যে অনেকগুলো মানুষ একসাথে, কিছু কিছু মানুষের মাথায় হেলমেট পরে উপরে ফায়ার করতেছে এবং সাউন্ড গ্রেনেড হচ্ছে। তো তখন আমরা বুঝতে পারিনি তো হঠাৎ করে এরকম কেন হচ্ছে। তখন আমরা আতঙ্কিত হয়ে দেখলাম মানুষ খুব ছোটাছুটি করতেছে, চতুর্দিকে মানুষ খালি হয়ে যাচ্ছে। আমরা তো উপরে, তাড়াতাড়ি আমার এই 3 বাচ্চাকে নামাইছে, আমার ছোট ছেলেটাকে আমি আমার ডান হাতে ধরলাম, ধরে একদম পূর্ব দিকে দৌড়ায় আসতেছিলাম বাসার দিকে আর কি। তো বাসার দিকে যেই শায়েস্তা খান এভিনিউটাতে আমরা আসতেছিলাম, এখানে একটা মাদ্রাসা গেট আছে, একবার এপি বেনের একটা গেট আছে।
ঠিক মাদ্রাসার গেটটা বরাবর আসার সাথে সাথে এখান থেকে বেশ কয়েকটা গুলির শব্দ। আমি বুঝতেছিলাম না যে কী ব্যাপার, গুলির শব্দ কেন এখানে, আমরা তো মোটামুটি সেফ চলে আসছি, এখানে কেন গুলির শব্দ, আমি বুঝতেই পারি নাই। হঠাৎ করে আমার ছেলেটা একটা আত্মচিৎকার করে একটা চিৎকার করছে। পরে যখন ওর দিকে তাকালাম দেখি যে ওর পা থেকে একদম এইভাবে রক্ত ঝরতেছে। তারপরেও সে সাথে সাথে একটু হুচট খেয়ে পড়ে যাচ্ছিল। তারপর আমি ছাড়ি নাই তাকে, ওই ডান হাতে ধরে আর একটু দূর আমি দৌড়ায় হাঁটলাম, একটু দ্রুতই হাঁটলাম, হেঁটে দেখি যে না উপরে যাচ্ছে। তখন আমি তাকে কুলে নিলাম। কুলে নিয়ে যখন একটু মানে সামনে গেলাম, তখন একটা মোটরসাইকেলে করে আমার পাশেরই এক ভদ্রলোক হচ্ছে যে আঙ্কেল আমাদের কাছে দেন, আপনি তো এত দূর নিতে পারবেন না, আমি হাসপাতালে নিয়ে যাই। তখন তাদের কাছে আমি হ্যান্ড ওভার করি। ওরা তখন তাকে কুলে করে নিয়ে কুয়েত মন্ত্রী হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে আমার ছোট ছেলে, আমার ভাতিজা পিছনে, এর মধ্যে তো একটা ছেলে দেখলাম আমার সামনেই লুটায় পড়ছে। হ্যাঁ, তখন তো আমি তাদের এমন আতঙ্কিত হয়ে গেছি যে সাথে সাথে আবার আরেকটা আমার ছেলে ভাতিজা, ওদেরকে তাড়াতাড়ি আবার একটা রিক্সাওয়ালা রাজি হচ্ছে না যাওয়ার জন্য, তাড়াতাড়ি একটা রিক্সা নিয়ে ওদেরকে বাসায় পাস করলাম। পরে আমার ওয়াইফকে নিলাম, ওয়াইফকে নিয়ে তাও কোনো রিক্সা রাজি হচ্ছিল না, একটা রিক্সাওয়ালা যা দয়া দেখাইলো। পরে তাকে নিয়ে দৌড়ায় হাসপাতালে গেলাম। আমি দৌড়ায় তখন কুয়েত মন্ত্রীতে গেলাম। কুয়েত মন্ত্রীতে যাওয়ার পরে ওকে ইমার্জেন্সিতে খুঁজে পাইছি ওকে, কিন্তু আমি যখন রিক্সায় করে ওকে নিয়ে যাচ্ছিলাম তখন আমার হাতটা যখন পায়ে পড়ে, তখন আমি খেয়াল করলাম যে আমার পুরো প্যান্ট ভিজে, আমার জুতোর ভিতরে পর্যন্ত রক্ত চলে গেছে। আর এমনি খুব লিকলিকে বাচ্চা, এত রক্ত। পরে এই মোটরসাইকেলে করে যাচ্ছিল, তখনও তার নিশ্চয়ই অনেক রক্ত পড়ছে। যখন বুঝতে পারলাম যে ওরা তো পারবে না, তখন আমি আমার ভাইদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি করো, ওরা এখানে ট্রিটমেন্ট দিতে পারবে না, আমার বাচ্চা কিন্তু নিস্তেজ হয়ে যেতেছে। কিন্তু ওরা ওদিক দিয়ে মানে এই অ্যাম্বুলেন্স পাচ্ছিল না, ওই যে দেরি হয়ে গেল, এদিক দিয়ে ওরা ট্রিটমেন্ট দিতে পারতেছে না, ওদিক দিয়ে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না। দুইটা মিলে যখন অ্যাম্বুলেন্স পাওয়া গেল, অ্যাম্বুলেন্সে করে আমরা আবার কৃষ্ণ হসপিটালে নিয়ে গেলাম। ওখানে ওরা রাখলো না, বলে আইসিইউ ওদের খালি নাই। তারপরে ঢাকা স্পেশালাইজড হসপিটালে নিয়ে গেলাম, ওখানে যাওয়ার পরে ও ছিল ওটা। সত্যিকার অর্থে যখন শুনলাম যে ও নাই, এটা চিন্তাই করি না, মানে একদম চিন্তার বাইরে। ওকে নিয়ে কত স্বপ্ন, অনেক স্বপ্নই তো ছিল ভাই, সব স্বপ্ন ভেঙে গেছে। আপনি সারা রাত দিনও খেলতো, মানে ওর কোনো খেলার কোনো বিরাম নাই। আপনি আমার ড্রয়িং রুমে যে একটা ফাঁকা দেখছেন, আপনি যদি আননোন অবস্থায় আসতেন, আমি এই ড্রয়িং রুম ফাঁকা দেখতেন না। ওর খেলনাপাতি দিয়ে সব ড্রয়িং রুম একদম এগুলো সহ, আমি না করতাম না, খেলতো। বেশ এই যে ব্লকগুলো আছে, কাঠের ব্লকগুলো দিয়ে ও বিভিন্ন রকমের জিনিস তৈরি করতো, বিভিন্ন জিনিস তৈরি করতো। এখন এই যেটা দেখতে পাচ্ছেন, এটা সে বানিয়েছে ব্যাংক, এটা সে বলতেছে এটা ব্যাংক, এটাতে তোমরা টাকা রাখো। আর মানে এমন কোনো মানুষ নাই মানে আমার বাসাটা শুধু খালি হয় না, আমার পুরো বাড়িটা খালি হয়ে গেছে। এমন কোনো ওর ছোটো কাকু বলেন, মেজোটা তো জানেনি, ও একদম অন্যরকম ছিল ওর জন্য। আর ছোটো কাকু বলেন, ভাইরা, ছোটো ভাইটা বলেন, সবাই মানে এমন একটা ব্যাপার ছিল, ওই ছিল এই বাড়িটার প্রাণ। এখন একদম নিস্তব্ধ, মানে কোনো কথা নাই। ইভেন মনে হয় যে রাস্তাটাও মানে কথা বলে না। ও বিকালবেলা থেকে সারাক্ষণ রাস্তায় যাইতো, বাচ্চারা আসতো, খেলতো। এখন এমন একটা অবস্থা যে কোনো কথা, আমার ছেলেটা বলতেছে আম্মু কি করব, ও বসে থেকে ঘুমায় পড়ছে, কি করব আমি, জাবির তো নাই। জাবির সাথে সারাদিন খেলতো, জাবির সাথেই সব কিছু করতো। ওকে আমি এখন আর কি করব, আমার তো জাবির নাই। যখন আমাকে দেখছে, সে বাবা বাবা বলে দুইবার শুধু উচ্চারণ করলো। আমি শুধু বললাম বাবা তুমি আল্লাহকে ডাকো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি কল্পনাও করি নাই এটা যদি বুকে লাগতো, পেটে লাগতো, তাইলে হয়তো আমরা খুব আশঙ্কা বোধ করতাম। কিন্তু পায়ের এই উরুতে লাগছে, সে চলে যাবে, এটা মানে চিন্তার বাইরে। তারপরও আমি মানে কেন জানি 5 মিনিটের মধ্যে আমি এটা শোনার পরে মাগরিবের টাইম প্রায় হয়ে যাচ্ছিল, আমি আসর নামাজ পড়লাম। এই রক্তাক্ত অবস্থায় আমি আসর নামাজ পড়লাম, পরে তার জন্য দোয়া করতেছি। যখন সে চলে গেছে, তখন আমি শুধু এতটুকুই বলছি যে আল্লাহ তোমার পছন্দ হয়েছে। আমি আলহামদুলিল্লাহ বলে বলছি, আল্লাহ তোমার পছন্দ হয়েছে, বান্দাকে তুমি নিয়ে গেছো, আমার কোনো অভিযোগ নাই। উনি আমাদের কাছে তাকে আমানত হিসেবে রাখছিল, আমানত আবার নিয়ে গেছে। এখানে তো আমার আর কিছু বলার নেই, আল্লাহর উপরে। কিন্তু যেইভাবে মারা গেল এই রাষ্ট্র, আজকে একজন মহিলার কারণে আজকে এই দেশটা এতগুলো বাচ্চা, এতগুলো মানুষ মারা গেল, এইটা ভাই মেনে নেওয়া যায় না। এটা কোনোভাবে নেওয়া যাচ্ছিল না আসলে। আমরা তো মা, এই যে এত বাচ্চা, এই আজকে সিলেটে, আজকে কুমিল্লায়, আজকে চিটাগাঙে এই নেট বন্ধ করে দিচ্ছে, এই হয়ে যাচ্ছে।
বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, গুম করে ফেলতেছে। মানে এটা আমরা একটা মানে বিবেক যাদের আছে তারা তো মেনে নিতে পারে নাই। মানে ভাবতাম যে আমরা না গেলে কে যাবে, যার জন্য হয়তো গেছি, গিয়ে হয়তো আল্লাহ আমাকে বুঝাইছে যে এই মার বেদনাগুলো আমিও এখন বুঝতে পারি। উনি তো কথায় কথায় বলে স্বজন হারা, কিন্তু সে তো সন্তান হারা না। এক মা বলতেছিল এই টিভিতে দেখতেছিলাম যে সে তো স্বজন হারা বলে, সে তো স্বজন হারার ব্যথাটা যতটুকু সন্তান হারার ব্যথা তো আরো বেশি। তা আমাদের তো আজকে সন্তান গেছে, আমরা এখন বুঝতে পারতেছি আসলে যার সন্তান যায় সে বুঝতে পারে তার কি চলে গেল, বুঝছেন? তো এতগুলো মায়ের বুক খালি হয়েছে, আপনি চিন্তা করতে পারেন, মানে এটা আসলে মেনে নেওয়া যায় না। এর মধ্যে আবার জাতিসংঘ বলতেছে মাত্র 650 জন। আপনি দেখেন আমরা যখন ওখানে ছিলাম হসপিটালে যতগুলো লোক গেল আহত হয়ে, ওইখানেই প্রায় 100 খানেক লোক। এটাও মেনে নেওয়া যায় না। এটা আমি জোর দাবি করব, আমাদের বর্তমান সরকারকে জোর দাবি করব এই সংখ্যাটা যেন সঠিক সংখ্যা নিয়ে আসে এবং প্রত্যেকটা পরিবারকে যেন সরকারের পক্ষ থেকে সাহায্য করে, প্রত্যেকটা পরিবারের যারা আহত তাদেরকে যেন সাহায্য করে, যারা চলে গেছে তাদেরকে যেন সরকার রাষ্ট্রীয় মর্যাদা দেয়। আমি তো কারো দল না, কোনো বিএনপি করি না, কোনো আওয়ামী লীগ না, কোনো জামাত, কোনো দল তো আমার নাই। আমি তো মা একজন, আমি তো কষ্ট পাচ্ছিলাম সেই মাদের জন্যই। আমি শুধু তাদের এই প্রত্যেকটা বাচ্চার বিচার চাই। আমি প্রত্যেকটা বাচ্চার, যাদেরকে মেরে ফেলা হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে গুম করা হয়েছে, এরকম আইডি কার্ড সহ যাদেরকে গুম করে ফেলে দেওয়া হয়েছে, কবর দিয়ে ফেলা হয়েছে, তাদের তো এখনও অনেক মাই খুঁজে পায় নাই। আমি প্রত্যেকটা মার অ্যাটলিস্ট যেন ওদের বাচ্চাদের ঠিকানাটা পায় সেটা চাই। আমি প্রত্যেকটা বাচ্চার হত্যার বিচার চাই। এটা তো হত্যা রীতিমতো। ওদেরকে ওরা একটা যৌক্তিক দাবি করে নিয়ে গেছিল, সেই দাবিটাকে অগ্রাহ্য করা হয়েছে। ওরা দাবিটা নিয়ে গেছিল একদমই যৌক্তিক একটা দাবি ছিল আমার মনে হয়। সেই যৌক্তিক দাবিটাকে ওরা অন্যভাবে এটা মেনটেন করছে, সেটা ঠিক হয় নাই। এটার এই অন্যায়ের বিচার চাই আমি প্রত্যেকটা বাচ্চার মা হয়ে আমি বলতে চাই, আমি তাদের প্রত্যেকটা বাচ্চার বিচার চাই। আমি জাবিরের মা না শুধু, আমি প্রত্যেকটা বাচ্চার মা হয়ে ওদের বিচার চাই।